তো রাত পোহালেই ক্লাস 9 তোমাদের পরীক্ষা। অনেকের স্কুলে পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো চলো আজকে আমরা দিয়ে দেবো আজকের আমাদের লাস্ট সাজেশন হিস্ট্রির। এর বাইরে থেকে কিছুই আসবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আজকে আমরা সাজেশন দেব চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে, এবং চ্যাপ্টার 3 সাজেশন এবং কিছু কনসেপ্ট আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে সেখান থেকে দেখে নিতে পারো। তো যেমনটা তোমরা জানো, রাত পোহালেই পরীক্ষা তোমাদের, তো এখনই প্রস্তুতি নিতে হবে, এছাড়া আর কোনো সময় নেই। তো প্রথমেই আমি বলি যে বই এবং পেন নিয়ে বসো, পেন অথবা পেন্সিল। বইটায় আমি যা যা কোয়েশ্চেন বলবো সেগুলো দাগিয়ে রাখবে। তো প্রথমেই 4th চ্যাপ্টারে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টারে শিল্প বিপ্লব, এটা স্টার দিয়ে রাখো। শিল্প বিপ্লবের সময়কাল স্টার দিয়ে রাখো। শিল্প বিপ্লবের স্থান, এগুলো কিন্তু একদম স্টার মার্কিং কোয়েশ্চেন। এর কিন্তু সংজ্ঞা আসতে পারে, অথবা 4 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে, অথবা টিকা আসতে পারে। আর ঘেটোটায় কিন্তু 3টে স্টার দিয়ে রাখো, কারণ ঘেটো আসবেই টুকরো কথায়, এবং টিকাতে ঘেটো আসতে পারে। তারপরে এখানে চলে আসো বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক। ওই শতকগুলোতে বিভিন্ন আবিষ্কার ঘটেছিল ইউরোপে, এবং তাদের আবিষ্কারকের নাম এবং সাল, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলে দিই যে শিল্প বিপ্লব কিন্তু সবার প্রথম ইংল্যান্ডে ঘটেছিল, তারপর সমগ্র ইউরোপে। তারপরে শিল্প প্রযুক্তির বিপ্লব, এটা ততটা ইম্পর্টেন্ট নয়। তারপরে আছে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশ। এই পার্থক্যটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কি ঘটেছিল। শিল্প বিপ্লবের প্রভাব সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে ফ্যাক্টরি বা কারখানা প্রথা, এটা জাস্ট তোমরা পড়ে রাখতে পারো, আসতেও পারে নাও আসতে পারে। শিল্প সমাজের সমালোচনা নানা দিক, এটা কিন্তু পড়তে হবে। তারপর আছে শাহ সিংহ শাল ফুরিয়ের, এটা কিন্তু টিকা আসতে পারে 2 নম্বরে, অথবা শর্ট কোয়েশ্চেন। প্যারি কমিউন, এটা ততটা পড়া লাগবে না। এই যে ফ্রেডরিক এঙ্গেলস ও মার্কসের সমালোচনা, যে আমরা মার্কসীয় সাহিত্য বা কমিউনিজম যেটা আমরা শুনি, এখান থেকে কিন্তু তোমরা এটা জানতে পারবে। তারপরে শিল্প বিপ্লব থেকে উপনিবেশের জন্ম, এখানে রেলপথ গুরুত্বপূর্ণ, আমি পয়েন্টিং করে দিচ্ছি। রেলপথ, শিল্প বিপ্লব ও নারীর অবস্থান, এই কোয়েশ্চেনটা, সুয়েজ খাল, টেলিগ্রাম, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এইগুলো একদম এই পরীক্ষায় যদি না আসে, ফাইনালে তোমাদের আসবেই আসবে। তারপরে আছে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এটা কিন্তু পড়তে হবে। তারপরে এখানে তেমন কিছুই নেই। আর এই যে এটা আছে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক দিক, উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার, এটা কিন্তু পড়তে হবে। তারপরে আছে চীন ব্যবচ্ছেদ, আফ্রিকা ব্যবচ্ছেদ, এইগুলো কিন্তু 4 থেকে 8 নম্বরের মধ্যে তোমাদের আসতেই পারে। এর মধ্যে অন্তত একটা কিন্তু আসবেই তোমাদের এই পরীক্ষায়, আর ফাইনালে তো আসবেই। তারপর আছে সেরাজেভো হত্যাকাণ্ড, এটাই তোমরা 5টা স্টার দিয়ে রাখো, কারণ এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ। এটা কিন্তু তোমরা 5টা স্টার দিয়ে রাখবে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু পর্যন্ত এখানে কিছু কিছু জিনিস হালকা পড়ে রেখো, এই সালগুলো, বলকান যুদ্ধ, প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ, এগুলো। তারপরে প্যারিস থেকে বার্লিনে স্থানান্তরিত হয় কীভাবে ইউরোপের ভরকেন্দ্র, এইসব। এছাড়া এখানে সেরকম কিছু নেই। আর একটা আছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত, যে জোটগুলো বেঁধেছিল বিভিন্ন দেশ মিলে, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আপাতত এই চ্যাপ্টারে আর কোনো কোয়েশ্চেন নেই, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারে। তো আমাদের নেক্সট চ্যাপ্টার 5th চ্যাপ্টার, বিংশ শতকে ইউরোপ। তো এখানে আছে রাশিয়া, জারতন্ত্র থেকে সমাজতন্ত্র, এটা তোমরা পড়ে রাখবে, যে রাশিয়ার অবস্থা বোঝার জন্য, যে সমকালীন সময়ে রাশিয়া কেমন রাজনৈতিক অবস্থা ছিল, রাজতন্ত্র থেকে সমাজতন্ত্র বা মানে গণতন্ত্র কীভাবে এসেছিল, এগুলো তোমরা পড়ে রাখবে। রুশ বিপ্লব, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের 8 নম্বরে কিন্তু এসে যেতে পারে। নারদনিক আন্দোলন ততটা গুরুত্বপূর্ণ না, বাট পড়ে রাখতে পারো। রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দে, এটা কিন্তু পড়ে রাখতে পারো, কিভাবে জারতন্ত্র থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়ায়, এবং তার অর্থনৈতিক রাজনৈতিক গুরুত্বগুলো কিন্তু পড়ে রাখতে হবে তোমাদের অবশ্যই। এখানে যে বিভিন্ন শ্রমিক আন্দোলন রয়েছে, বিভিন্ন কর্মসূচি, এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। তারপরে লেনিন ও তার চিন্তা, এইটা কিন্তু তোমাদের পড়তেই হবে, কারণ লেনিনের তোমরা অবশ্যই তো নাম শুনেছ। লেনিন একজন মহান দার্শনিক, একজন কমিউনিস্ট, এবং লেনিন রাশিয়ার ভবিষ্যতে একজন বড় একটা লিডার হয়েছিল। এটা কিন্তু তোমাদের পড়তে হবে, তার চিন্তাধারা, তিনি কি চেয়েছিলেন, তার ব্যক্তিত্ব কেমন ছিল, এর জন্য কিন্তু এটা পড়তেই হবে। এটা কিন্তু তোমাদের টিকাতেও আসতে পারে।
সমকালীন রুশ বিপ্লবে বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব। রাশিয়ায় যে বিপ্লব ঘটেছিল, যে জারতন্ত্র বা রাজতন্ত্র থেকে সমাজতন্ত্র বা গণতন্ত্রে এসেছিল, এটা কিন্তু তোমরা এই যে হয়েছিল, এই যে প্রভাবটা সারা বিশ্বে পড়েছিল, এটা কিন্তু তোমরা এটা পড়লে বুঝতে পারবে। এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর এনইপি বা নিউ ইকোনমিক পলিসি অফ লেনিন, এটা কিন্তু তোমাদের পড়তে পারো। এটা ততটা গুরুত্বপূর্ণ না, ওই 1-2 নাম্বার হয়তো আসতে পারে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা তোমাদের 8 নাম্বারে আসতে পারে, এই পরীক্ষায় আসতে পারে, ফাইনালেও আসতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলী 1914 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল এবং 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। এই বিভিন্ন ঘটনাগুলো জেনে রাখবে, কোন সালে কি হয়েছিল, কিভাবে কি যুদ্ধ সংগঠিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে। যেমন দেখো, যুদ্ধের প্রকৃতি নিয়ে নতুন কিছু বলার নেই, তোমরা বিভিন্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিভিন্ন ধরনের যুদ্ধ তোমরা অবশ্যই পরিলক্ষিত করতে পারছো এবং যুদ্ধে কী হয় অবশ্যই জানো। প্রথম বিশ্বযুদ্ধে জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গাতে ঘটেছিল। যেমন জলে অর্থাৎ সাবমেরিন বা যুদ্ধজাহাজের মাধ্যমে, স্থলে ট্যাঙ্ক, বিভিন্ন সমরাস্ত্র, বন্দুক ইত্যাদির মাধ্যমে, এবং আকাশ অর্থাৎ এয়ারফোর্স বা ফাইটার জেটের মাধ্যমে। কারণ তখন কিন্তু ধীরে ধীরে উন্নত হওয়া শুরু করে, যে তীর ধনুক, পুরনো বাস বন্দুক ছেড়ে আরও কিন্তু মানে যুদ্ধের প্রকৃতি উন্নত মানের দিকে এগোতে শুরু করেছিল। এবং বিভিন্ন বিভিন্ন মাস্টার্ড গ্যাস, বিষাক্ত গ্যাস, তরল আর্গন, বিভিন্ন কিন্তু এসব রাসায়নিক হাতিয়ারও ব্যবহার করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, একটা যুদ্ধ হলে যেমন সব কিছু ধ্বংস হয়ে যায়, হাসপাতাল থেকে শুরু করে স্কুল, কলেজ, চার্চ, বিভিন্ন কোনো কিছু কিন্তু যুদ্ধ দেখে না। যুদ্ধ কিন্তু সমগ্র জিনিস নষ্ট করে দেয়। প্রায় 27টা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রচুর মানুষ, প্রায় 1 কোটির বেশি সেনা মারা গিয়েছিল, 70 লক্ষ সেনা পঙ্গু হয়েছিল। এইসব কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারবে। তারপর আন্তর্জাতিক সম্পর্ক, উইড্রোগুলশন ও 14 দফা নীতির প্রেক্ষিত, এটা পড়তে পারো, এটা ততটাও মানে ইম্পর্টেন্ট না। ভার্সাই চুক্তি, এটা তোমরা 5টা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের এই পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় আসবেই আসবে। অর্থনৈতিক সমীকরণ, এখানে যে জার্মানি হেরে যাওয়ার পরে জার্মানির কাছ থেকে কী পরিমাণে অর্থনৈতিক শোষণ করা হয়েছিল, এটা কিন্তু তোমরা জানতে পারবে। তারপরে আছে জাতিসংঘ, এটা পড়তে হবে। 1929 সালে মহামন্দা, এটা পড়তে পারো। এবং মহামন্দার প্রভাব ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের একটা আত্মপ্রকাশ করেছিল যে তারাও একটা শক্তিধর দেশ, এবং তারা যে ক্ষতিগ্রস্ত জার্মানিকে প্রচুর ঋণ দিয়েছিল এবং জার্মানি সেই ঋণের টাকা দিতে না পারায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর মহামন্দা দেখা গিয়েছিল। এটাই আছে। তবে ক্ষমতার কেন্দ্র হিসাবে ইউরোপের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান, যেটা তোমাদের বললাম যে ইউরোপের পরিবর্তে কিন্তু আমেরিকা তখন ধীরে ধীরে বিশ্বশক্তি হয়ে উঠছিল। এগুলো পড়বে। তবে উগ্র জাতীয়তাবাদের প্রচার, ভার্সাই সন্ধি, শর্তাবলীর ভূমিকা, এটা পড়তে হবে। তারপরে মহামন্দার ফলে অর্থনৈতিক সংকট, এটা। তারপরে আর দুটো 5 স্টার দিয়ে রাখো, ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান ও জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আর ভাইমার প্রজাতন্ত্র, এটা পড়তে হবে। ফ্যাসিবাদ, নাৎসিবাদ, রাজনীতি, অর্থনীতি ও জাতি বিদেশ, এটা কিন্তু এটা পড়লে তোমরা জানতে পারবে যে কিভাবে হিটলার জাতিগত ভিত্তিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল, বিভিন্ন কাস্টিজম তারা ছড়িয়েছিল, ইহুদিদের গণহত্যা চালিয়েছিল। তারপর স্পেনের গৃহযুদ্ধ, এটা পড়তে পারো। তারপর আছে স্পেনে গৃহযুদ্ধ, ভারতের প্রগতিশীল চিন্তা, যে স্পেনে গৃহযুদ্ধের ভারতীয়দের অবস্থান, জওহরলাল নেহরু, গান্ধীজি, এগুলো তোমরা পড়তে পারো। আর যেটা বললাম ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু ইটালি ধীরে ধীরে ত্রিশক্তি আঁতাত থেকে বেরিয়ে আসছিল, এবং অর্থাৎ মানে যেটা ইংল্যান্ড বা আমেরিকার জোট ছিল, ইংল্যান্ড ফ্রান্স, কারণ প্রথম বিশ্বযুদ্ধে ইটালি যোগ দিলেও তারা কিন্তু তাদের প্রচুর টাকা খরচা হয়েছিল, উপরন্তু তারা কিন্তু লাভের কিছুই পায়নি যুদ্ধের জিতার পর। তার জন্য তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছিল। জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান, জার্মানিদের যে শোষণ ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, তারাও কিন্তু তারপর সোচ্চার ঘটেছিল, তাদের মনেও একটা শিখা জ্বলছিল যে তাদের শোষণ করা হয়েছে, তারা একটা এর প্রতিশোধ নেবে। এইটাকে কাজে লাগিয়ে কিন্তু জার্মানিতে অ্যাডলফ হিটলার তার নেতৃত্বে একটি জার্মানি শক্তিশালী সেনা গঠন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়।
এবং ইটালিতে মানে যে মানে ডিক্টেটরশিপ চালিয়েছিল বা ক্ষমতাশালী লিডার হয়েছিল তার নাম হলো মেরিটো মুসোলিনি, এবং জার্মানিতে হলো অ্যাডলফ হিটলার। তারা দুজনে কিন্তু খুবই কট্টরপন্থী নেতা ছিলেন। এবং স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। এটা কিন্তু পড়লে তোমরা বুঝতে পারবে যে কেন এটা বলা হয়। এবং এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এই ভিডিওটি প্রচুর প্রচুর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ রাত পোহালেই পরীক্ষা তোমাদের এখন, এবং পরীক্ষা এখন সবাই চিন্তিত রয়েছে যে কিভাবে পড়বো বা কী পড়বো, কী পড়ে গেলে আসবে কমন। এইগুলো যে বলে দিলাম এইগুলোই কমন আসবে, তোমরা মিলিয়ে নিও। এবং সবাই বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, বেশি চিন্তার কোনো কারণ নেই, শুধু টেক্সট বইটা ভালো করে পড়ো। তো আজকের জন্য এইটুকুনি।